Assalamu alaikum. Welcome everyone. Welcome to Perfect Job Care. Welcome to my channel Perfect Job Care. কেমন আছেন সবাই? আই হোপ অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে ক্লাসটি করাতে যাচ্ছি সেটা হলো এমএস ওয়ার্ডের পর্ব 1। তো দেরি না করে চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা সর্বপ্রথম এমএস ওয়ার্ডটা ওপেন করে নিব। এখান থেকে আমরা এমএস ওয়ার্ডের উপরে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বপ্রথম এই মাইক্রোসফট ওয়ার্ডটাকে এরকমভাবে আমরা সুন্দর করে করে নিই, বড় করে নিই, যাতে করে দেখার সুবিধার্থে। আর আমার এই ছবিটাকে এইদিকে একটু সাইড করে নিয়ে রাখলাম। তো দেখেন এখন কিন্তু আমরা আমাদের পেজটা কিন্তু ছোট হয়ে আছে, তাই না? একটু বড় করে নিচ্ছি। এটা হলো কন্ট্রোল অল্টার ধরে মাউসের হুইলটাকে ঘোরালে বড় হয়, বা অবলিক এই যে প্লাস দেখেন, এই যে মাইনাস আছে এখানে ছোট হচ্ছে, এখানে স্ক্রল বাটন নিয়ে এইভাবে বড় করবেন। প্লাস চিহ্ন দিলে বড় হবে, মাইনাস চিহ্ন দিলে ছোট হবে। কেমন? তো আমরা এখন একটু প্লেসমেন্টটা করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন কাজে যাব। তো দেখেন আজকে আমরা হোম অপশনে পর্ব 1-এ আমাদের হোম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমরা যখন এমএস ওয়ার্ডটা ওপেন করলাম তখন এখানে কিছু অপশন বার চলে আসলো। তো দেখেন আমরা হোমের আন্ডারে কী কী অপশন রয়েছে এটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে এই হোমের আন্ডারে আছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলিশ এবং এডিটিং। এই যে অপশনগুলো রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অপশনগুলো নিয়ে আজকে আমরা এই পর্বে আলোচনা করব। তো ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে। আশা করি অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমি মানে এ টু জেড আপনাদের দেওয়ার চেষ্টা করব, মানে কোনো কিছু গিভ রাখবো না ইনশাল্লাহ। তো দেখেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বপ্রথম কিছু একটা সেন্টেন্স আমরা এখানে লিখে নিব। মানে একটা সেন্টেন্স লিখে নিই। এর পূর্বে আমরা যেটা করব সেটা হলো আমাদের ফন্টটা একটু করে নিব, সিলেকশন করে নিব। দেখেন এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, দেখছেন অনেক ধরনের ফন্ট রয়েছে। এর মানে আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন, কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড মানের যে ফন্টটা সেটা আমি বলবো টাইমস নিউ রোমান। এটা আমরা আমাদের পাঠ্য বইয়ে ব্যবহার করা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বেশি ব্যবহার করা হয়। সো আমরা এই টাইমস নিউ রোমানটা নিয়ে নিব। আর এখান থেকে ফন্ট সাইজটা স্ট্যান্ডার্ড মানের ফন্ট সাইজ হলো 14 বা 16। এটা দিয়ে আমরা সর্বদাই লেখালেখি করি। তো আপনারা এই ফন্ট সাইজ এবং ফন্টটা এই আইকনের ভিতরে ক্লিক করে সুন্দর করে চেঞ্জ করে নিয়ে নেবেন। ওকে, এরপরে আমরা চাই একটা সেন্টেন্স লিখি। যেমন মনে করেন যে আমি লিখি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। ওকে, তো ছোট্ট একটা সেন্টেন্স লিখলাম। লেখার পর আমরা এই সেন্টেন্সটাকে মনে করেন সর্বপ্রথম আমরা এই হোমের আন্ডারে যে ক্লিপবোর্ডের কাজটা রয়েছে এটা একটু করার চেষ্টা করব। তো আমরা এইটাকে সিলেকশন করব। কিভাবে সিলেকশন করতে পারি? আমরা দুটো ওয়েতে সিলেকশন করতে পারি এই সেন্টেন্সটাকে। এক হচ্ছে মাউসটাকে ড্র্যাগ করে সিলেকশন করতে পারি এরকমভাবে, আর হচ্ছে আরেকটা যে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করতে পারি। কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট, ঠিক আছে? কন্ট্রোল এ অল সিলেক্ট, আপনার যতগুলো পেজ থাকবে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই মাউসটা আপনাদেরকে ব্যবহার করতে বলবো বেশি, কারণ আমরা সকল পেজগুলো সিলেকশন একসাথে অনেক সময় প্রয়োজন হয় না। সো কোনো নির্দিষ্ট একটা অংশ আমাদেরকে সিলেকশন করতে হয় এরকমভাবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মাউসের ব্যবহারটা খুবই প্রয়োজন। তো আমরা সেক্ষেত্রে কী করব? মাউসটা ব্যবহার করব। কেমন? তো আমরা এরকমভাবে মাউসটাকে ধরে এই যে মাউসের লেফট বাটনটাকে ধরে এরকমভাবে ড্র্যাগ করে ছেড়ে দেবো, তাহলে কিন্তু এভাবে আমাদের সিলেকশন হয়ে যাবে। তো আমরা এটাকে সিলেকশন করে নিচ্ছি সেন্টেন্সটাকে। তো সিলেকশন করার পর আমরা এটাকে যদি কপি করি, আপনারা জানেন এখানে দেখেন ক্লিপবোর্ডের আন্ডারে কপি, কাট, পেস্ট একটা অপশন হাইড হয়ে আছে। তো ওটা যখন আমরা কাজে যাব তখন আবার ওটা শো করবে। তো সর্বপ্রথম আমরা কপি করা শিখি। যেমন মনে করেন যে এই বাংলাদেশি যে ল্যান্ড অফ রিভার এটাকে আমরা কপি করব। সেক্ষেত্রে আমরা এই কপির মাঝখানে দিয়ে ক্লিক করি, দেখেন তখন কিন্তু আমাদের এখানে কপি হয়ে গেল। আবার এটাকে কিন্তু আমরা দেখেন এই কপিতে যখন কার্সারটা নিচে তখন কিন্তু কন্ট্রোল সি আছে নিচে, দেখেন এই যে কন্ট্রোল সি নামে একটা অপশন হয়েছে। আপনারা কিন্তু শর্টকাটের কিবোর্ড কমান্ডের মাধ্যমে কিন্তু কন্ট্রোল সি দিলেও কিন্তু কপি হবে কিবোর্ডের মাধ্যমে, ঠিক আছে? তো আপনাকে বলতে পারে যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে কপি করা যায়, তাহলে আপনি বলবেন কন্ট্রোল সি।
ঠিক আছে। কন্ট্রোল আর সি যদি একসাথে প্রেস করি তাহলে কি হয়, কপি হয়। তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এখন এই তথ্যটায় এই সেন্টেন্সটা আমি একটু নিচে এন্টার দিলে পরবর্তী লাইনে চলে যায়। তো এন্টার প্রেস করলাম, প্রেস করলে একটু নিচে আসলাম। এখন আমরা এখানে আমরা পেস্ট করব। সেক্ষেত্রে এই দেখেন পেস্ট অপশনটা শো হয়ে আছে। এখন এই পেস্টের মধ্যে ক্লিক করলে দেখেন ওই লেখাটাই কি হয়ে গেল, এখানে পেস্ট হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, অনেক মজার না? তো আসলে কপি আমরা করতে পারলাম। আমরা কপি করে পেস্ট করি, কাট করে পেস্ট করি। এখন যে কাজটা সেটা হচ্ছে, আমি যদি এই লেখাটাকে একটু ফন্ট কালারটা করে দিই, ফন্টটা কালার করে দিলাম একটু বোঝানোর স্বার্থে। এখন কাট করব। দেখেন কপি করার পার্থক্যটা কি বুঝলেন? কপি হলো যেখান থেকে যেটাকে কপি করলেন সেটা ওখানে থাকবে, আবার যেখানে নিয়ে পেস্ট করবে আবার এই তথ্যটা যাবে ওখানে, যে পেস্ট হবে। ওকে, তো আমরা অনুরূপভাবে যদি এটাকে কাট করি, কাট মানে কি ভাই, কেটে নেওয়া যাও, একবারে কেটে নিয়ে যাবেন, ঠিক আছে, এখানে থাকবে না আর কি, কাট করি না। তাহলে আমরা এখানে যখন সিলেকশন করলাম, তা এখানে কার্ডের উপর ক্লিক করলে এই কার্ড দেখেন কাট হয়ে গেল। যখন কাট হয়ে গেল এখান থেকে একবারে চলে গেল, ওখানে কিন্তু আর ওখানে আমরা ওই তথ্যটাকে পাচ্ছি না। কেন? কপি করলে, কপি মানে নকল করা, ওখানে থাকতো প্লাস অন্য জায়গাও যেত। তো আমরা এটাকে ধরেন মনে করেন এই সেন্টেন্সের নিচে রাখবো, সেন্টেন্সটা এখানে রেখে আমরা এন্টার দিলাম নিচের। এখন ওইটা কিন্তু আমাদের রেড কালার ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কাট করে যখন এখানে পেস্ট করবো তখন দেখবেন রেড কালারের একটা বাক্য কিন্তু এখানে পেস্ট হচ্ছে। কেমন? তো মজার একটা বিষয়। যাই হোক, আমরা কপি আর কাট যাই করি না কেন আমাদের কি করতে হয়, পেস্ট করতে হয়। কেমন? তা আমরা কাট করার পরেও পেস্ট করি, কপি করার পরেও পেস্ট করি। ওকে, তো এখন আমি যদি বলি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, তাহলে কাটটা কিভাবে করে, তাহলে এটা হলো কন্ট্রোল এক্স। আপনি যদি দেখেন এখানে যদি আবার আমরা যদি এই ব্ল্যাকটাকে যদি আমরা করি কন্ট্রোল এক্স দিয়ে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, এই দেখেন কাট হয়ে গেল। এখন এটাকে যদি আমি অন্য একটা জায়গায় মনে করেন এই যে উপরে এই জায়গায় আমরা যদি পেস্ট করব, তাহলে এটা কিবোর্ড শর্টকাট এইখান থেকেও আমরা পেস্ট করতে পারবো। অবলিক এই দেখেন এখানে নিচে লেখা আছে পেস্ট কন্ট্রোল ভি, অর্থাৎ আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল ভি প্রেস করলেও কিন্তু আমরা এটাকে পেস্ট করতে পারবো। কেমন? তাহলে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে কপি কাট করতে হয় সেটা জানলাম, এবং পেস্ট করতে হয় কিভাবে সেটাও জানলাম। অর্থাৎ কপি এবং কাট যাই করেন না কেন দুইটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, পেস্ট করতে হয়। আর পেস্ট হলো কন্ট্রোল ভি। কোন ভি ভাই? ভোকাবুলারি ভি, ঠিক আছে। এটা দুইটা যদি কন্ট্রোল এবং ভি যদি একসাথে প্রেস করেন তাহলে কিন্তু আমাদের এখানে কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই ক্লিপবোর্ডের আন্ডারে আরও কিছু একটা দেখতে পাচ্ছি। এখানে দেখেন, তো এখানে দেখেন আমরা ফরম্যাট প্রিন্টার্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো ফরম্যাট প্রিন্টারের কাজটা কি, এটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। তো দেখেন আমরা যদি এই এখানে লেখাটা কি আছে বলেন তো, রেড কালার। তো আমি যদি এটাকে ফরম্যাট প্রিন্টার করি তাহলে এই লেখাটাকে সিলেকশন করার পরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি অন্য যে কোনো লেখাকে যদি ওইটার মতো করতে চাই, মানে এই যে রেড কালার ছিল এই কালারটা যদি আবার করতে চাই, তাহলে ওইখানে এই ব্রাশ দিয়ে এখানে ক্লিক ফরম্যাট প্রিন্টার করে এখানে ক্লিক করে দেখেন ওইটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। বা আরেকটা ওয়েতে যদি আমি বুঝাই, এই একার ফন্ট আমরা চেঞ্জ করে দিচ্ছি, যেমন ফন্টে যাচ্ছি, যে আমরা যদি এটাকে এই ফন্ট করে দিই, দেখেন ধরেন এরকম একটা আর্টিস্ট ফন্ট নিয়ে নিলাম, নেওয়ার পর তো আমরা যদি এটাকে যদি ফরম্যাট প্রিন্টার করি তাহলে এই যে এইভাবে সিলেকশন করার পর আমরা ফরম্যাট প্রিন্টারে যাব। ফরম্যাট প্রিন্টারে গিয়ে আমরা যদি এই লেখাটার উপরে যদি এরকমভাবে ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু দেখেন ওই লেখাটার মতো হয়ে গেছে। অর্থাৎ ফরম্যাট প্রিন্টারের কাজটা হলো যে আপনি একটা তথ্য আছে ওই তথ্যটার মতো আরেকটা তথ্য আপনি করতে চাচ্ছেন, সেম ওরকমই, ওরকম কালার, ওরকম ফন্ট, তাহলে সেক্ষেত্রে কী হবে, ওটা ওরকম হয়ে যাবে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে। কেমন? তাহলে আমরা ক্লিপবোর্ডের যে অপশনটুকু এটুকু আমরা সবাই বুঝতে পারছি। কেমন? এখন চলে যাই হোমের আন্ডারে হচ্ছে ফন্টের একটা অপশন রয়েছে। তো আমরা এই পূর্বের অবস্থায় যদি ফিরে যেতে চাই এই তথ্যগুলোকে করার জন্য, তাহলে আমরা কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড হলো আন্ডু করা মানে পূর্ব অবস্থায় ফিরে যাওয়া। তো এখন আমরা এই বাংলাদেশ এই যে ল্যান্ড অফ রিভার এটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিয়ে আসলাম। তো এখন আমরা কাজ করবো হলো ফন্ট অপশনের, ফন্ট যে অপশন রয়েছে এই অপশনগুলোর কাজ করব। কেমন? তো এখন আমরা যদি এখানে দেখছি সর্বপ্রথম বি আছে, এই বি একটু মনে করেন যে মোটা সিস্টেম, তাহলে এটা কি বোল্ড করা। যদি আমরা একটা লেখাকে বোল্ড করতে চাই এভাবে সিলেকশন করব, আমাদের যে তথ্যটুকু আছে এভাবে সিলেকশন করব। অর্থাৎ আমি এখন বলে নিচ্ছি যে মানে হোমের কাজ যদি আমরা করতে চাই তাহলে কিন্তু সর্বদা সিলেকশন করে করতে হয়।
আমরা সিলেকশন ছাড়া কিন্তু হোমের কাজগুলো আমরা করতে পারি না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমরা সর্বদাই কী করবো, হোমের কাজগুলো করতে গেলে আমরা কী করবো, সিলেকশন করে নেব। কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তো আপনারা কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন। অনেক সময় দেখবেন সিলেকশন ছাড়া আপনি বির মাঝখানে ক্লিক করতেছেন, বোল্ড হচ্ছে না, ইতালিকের মধ্যে আয়ের মধ্যে ক্লিক করতেছেন, ইতালিক হচ্ছে না, ইউর মধ্যে ক্লিক করতেছেন, আন্ডারলাইন হচ্ছে না, তো আপনি হেজিটেশনে ভুগেন। তো না, এটা কিছু করার নেই, আপনি কিন্তু অবশ্যই কী করবেন, সিলেকশনটা করে নেবেন। তো দেখেন আমরা একটু যদি এদিকে যাই, তাহলে এখানে সিলেকশন করার পর যদি বির মাঝখানে ক্লিক করি তাহলে কি এটা বোল্ড হয়ে যাবে। দেখেন লেখাটা কি বোল্ড হয়ে গেছে না, বোল্ড হয়ে গেছে। তো আমরা এটাকে যদি ইতালিক করতে চাই, ইতালিয়ান ফর্ম একটু বাঁকা করতে চাই, তাহলে দেখেন এই যে বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, লেখাটা কী হয়ে গেল, বাঁকা হয়ে গেল। তো এটাকে যদি আন্ডারলাইন করতে চান তাহলে এরকমভাবে ইউর মাঝখানে ক্লিক করবেন, আন্ডারলাইন হয়ে যাবে। তো দেখেন আমরা যদি এটাকে তুলতে চাই তাহলে সিলেকশন করে তুলতে হবে এই আন্ডারলাইনটা। যদি আপনি এইভাবে আন্ডারলাইনের ইউর মাঝখানে ক্লিক করেন, দেখেন আন্ডারলাইন উঠছে না। তো আমি যদি এভাবে সিলেকশন করার পরে যদি ক্লিক করি, দেখেন আন্ডারলাইনটা উঠে গেছে। অর্থাৎ সিলেকশনের যে বিষয়টা খুব ইম্পর্টেন্স, হোমের ভিতরে সিলেকশন আপনাকে করতেই হবে, সিলেকশন ছাড়া কোনো কাজই হবে না। ক্লিয়ার? তো আমরা এটাকে যদি আবার সিলেকশন করে যদি আয়ের মধ্যে ক্লিক করি তাহলে ইতালিক হয়ে যাবে, বিয়ের মাঝখানে ক্লিক করে বোল্ড উঠে যাবে। তো আমরা এখানে যদি কিবোর্ড শর্টকাটের মাঝখানে যদি আমরা করতে চাই তাহলে কন্ট্রোল বি হইল বোল্ড করা, কন্ট্রোল বি কি, বোল্ড করা। দেখছেন যখন আমি কন্ট্রোল বি দিলাম তখন কিন্তু বোল্ড হয়ে গেছে, এবং কন্ট্রোল আই হলো ইতালিক করা, দেখেন লেখাটা বেঁকে গেছে, ঠিক আছে কিনা। এবং কন্ট্রোল ইউ হলো আন্ডারলাইন করা। দেখেন আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু এখন হয়ে গেছে। কেমন? তাহলে আমরা এভাবে কিন্তু আমাদের কাজগুলো করে নিতে পারবো। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা একটু জুম করলাম, তো লেখাটা ফন্টটা চেঞ্জ হয়েছে এবং কি লেখার ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেছে, একটু আবার ঠিক করে নিলাম। তো আমরা নির্দিষ্ট একটা অংশ যদি বোল্ড করতে চাই তাহলে এইভাবে সিলেকশন করে নির্দিষ্ট অংশে সিলেকশন করার পর বির মধ্যে ক্লিক করলে দেখেন নির্দিষ্ট অংশ কিন্তু বোল্ড হয়ে গেল। তো অর্থাৎ আপনি যতটুকু সিলেকশন করবেন অতটুকুই কাজ হবে, ঠিক আছে। তো আমরা এটাকে তুলে দিচ্ছি বোল্ডটা, তাহলে আমি নর্মাল নিয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, সিলেকশন করে আবার বির মাঝখানে ক্লিক করব। কোনো একটা নির্দিষ্ট লেখার মাঝ বরাবর যদি আপনারা কাটতে চান তাহলে কি করবেন, এবার সিলেকশন করার পরে এই যে যাবেন ABC, হ্যাঁ, স্টেক থ্রো, এটা গেলে আপনারা কিন্তু এই যে কাটতে পারবেন মাঝ বরাবর। আবার যদি মনে হলো যে না এটা কাটার প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে এটাকে সিলেকশন করবেন, সিলেকশন করার পর আপনারা আবার ABCর মাঝখানে ক্লিক করবেন, দেখবেন আবার এই কাটাটা উঠে গেছে। তো আমরা এখন যদি কোনো কিছু একটা লেখাকে যদি আমরা উপর দিকে নিতে চাই ছোট করে, বা নিচের দিকে যদি এভাবে নিতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ এটা দিলে আমরা কিন্তু এই লেখাটা কিন্তু ছোট হয়ে নিচের দিকে চলে যাবে আমাদের। আর এটাকে যদি উপর দিকে নিতে চাই তাহলে এই যে এটার মধ্যে সুপারস্ক্রিপ্টে যদি আমরা ক্লিক করি তাহলে ছোট হয়ে উপর দিকে চলে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা তো বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন, পরবর্তী ভিডিও আমি সুন্দরভাবে আবার বোঝানোর চেষ্টা করব। আশা করি সকলে বুঝতে পারবেন। তো একটু ভিডিওটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন, আপনাদের কোনো কিছু অপশন বাদ যাবে না, ইনশাল্লাহ সকল কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা যদি এই লেখাটাকে যদি এখন সেন্টেন্স কেসে পরিবর্তন, অলরেডি সেন্টেন্স কেসে আছে, আমরা যেভাবে বইয়ের ভিতরে বাক্য বা খাতায় পরীক্ষার খাতায় লিখি, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে একটা মিলবন্ধন সেন্টেন্স কেসে লিখি আমরা, ঠিক আছে। তো আমরা যদি এখন এই লেখাটাকে যদি সেন্টেন্স কেসে যেহেতু আছে, এটাকে যদি আমরা লোয়ার কেস করতে চাই, মানে আমার অনেক তথ্য আছে, সবগুলো স্মল হাতের হবে, সেক্ষেত্রে সিলেকশন করার পরে দেন প্রত্যেকটা ওয়ার্ডই এখন স্মল হাতের হয়ে গেছে। প্রথমটা আগে কি বিটা কি ছিল, ক্যাপিটাল ছিল, তো এখন কী হয়েছে, সবগুলো ওয়ার্ডের প্রথমটা স্মল হয়ে গেছে। এখন আবার সিলেকশন করে যদি আমি যদি আপার কেস করতে চাই তাহলে সবগুলো ক্যাপিটাল হাতে হয়ে গেছে, দেখছেন এক ক্লিকে সবগুলো ক্যাপিটাল হাতে হয়ে গেছে। তো আমরা এখানে সিলেকশন করার পর আমরা এই যে চেঞ্জ কেজে যাব, সর্বদাই আমরা এগুলোকে কেসগুলো চেঞ্জ করে নিতে পারবো। যদি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড করি তাহলে এখানে ক্যাপিটাল প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ড অ্যালফাবেটটা ক্যাপিটাল হবে আর বাকিগুলো ছোটো হবে। তো এরকমভাবে প্রথমটা স্মল, বাকিগুলো যদি ক্যাপিটাল করতে চাই তাহলে এইভাবে আমরা কেসগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আবার সেন্টেন্স কেসে, যেহেতু আমাদের সেন্টেন্স কেসটা প্রয়োজন। তো আমরা এইভাবে চেঞ্জ করতে পারলাম, কেমন। তো আমরা এখন এটাকে যদি, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে লেখাটা লিখলাম এই লেখাটাও যদি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই তাহলে অবশ্যই সিলেকশন করে আমাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। যাওয়ার পর আমরা এখানে কোন কালারটা চুজ করতেছি এটা আমাদের চুজ করে নিতে হবে। ধরেন আমি ইয়েলো কালারটা নিলাম, কারণ ইয়েলো কালার নেওয়ার পরে আমি এখন যদি ফন্ট কালার করতে চাই, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, লেখার ব্যাকগ্রাউন্ড কালার, দেখছেন। এখন যদি আমি যদি ফন্ট কালার করতে চাই, যদি লেখাটি কালার করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সিলেকশন করে এই যেটা হলো ফন্ট কালার, এখানে গিয়ে আমরা ফন্টটা কালার করে দিব।
দেখেন আমাদের কিন্তু ফন্টটা কালার হয়ে গেছে। এখন যদি এগুলোকে তুলতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিলেকশন করে এই ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি তুলতে চাই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে নো কালার দিয়ে দিতে হবে। তো নো কালার দিয়ে দিলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা উঠে যাবে। আর অনুরূপভাবেই আমরা এখানে যদি ফন্ট কালারটা তুলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে গিয়ে এই যে ব্ল্যাক কালারটা দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন যে কাজটা করব অ্যালাইনমেন্টের বিষয়টা বলবো। তো এই যে একটা বাক্য বা সেন্টেন্স, এখন আমরা এটাকে আমরা নিতে চাচ্ছি যে হলো রাইট অ্যালাইনমেন্টের রাইট সাইডে নিতে চাচ্ছি। এরকমভাবে আমরা এখানে ক্লিক করলে রাইটে চলে গেল, আর এটা মাঝখানে চলে আসবে, আর এটাতে যদি ক্লিক করি এটা লেফটে চলে আসবে। এখন যেটা বিষয়, আমি যদি এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করি, আর এটা দিলে হচ্ছে দুই পাশেই সমান থাকবে আর কি লেখাটা, ঠিক আছে, দুই পাশেই সমান সমান হয়ে থাকবে। তো আমরা যদি এটাকে এখন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে কিভাবে করব, ধরেন এভাবে সিলেকশন করছেন, এখন কন্ট্রোল আর দিলেন, দেখেন রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল দেখেন এখন কিন্তু আমি মাউস ইউজ করছি না, ঠিক আছে, এবং কন্ট্রোল ই দিবেন লেফট অ্যালাইনমেন্ট। যদি বলা হয় লেফট অ্যালাইনমেন্ট কিবোর্ড শর্টকাট কমেন্ট কি তাহলে কি বলবেন, কন্ট্রোল ই। আর যদি রাইট লেফট অ্যালাইনমেন্ট কন্ট্রোল ই, আর রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল আর। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যালাইনমেন্টটুকু বুঝতে পারলাম কেমন। তাহলে আমরা একটু কাজ করি, এখানে অ্যালাইনমেন্টটুকু হয়ে গেল, এখন আমরা স্পেস কীভাবে কমাই এটা নিয়ে একটু আলোচনা করব। মনে করেন যে এখানে আমাদের এই লেখাটা আছে, এই লেখাটাকে একটু কপি করে নিচ্ছি আমরা একাধিক, কারণ হচ্ছে আমাদের একটু স্পেস কমানোর জন্য একাধিক লাইন লাগবে। তো আমরা এন্টার দিয়ে নিচে দিয়ে কন্ট্রোল ভি দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু অনেকগুলো বাক্য আমার হয়ে গেল কপি করার পর। তো আমরা আপনারা লিখে নেবেন, লেখার পর কী করবেন, আমাদের যেহেতু ভিডিও লং হয়ে যাবে তো আমরা কপি করে নিলাম। তো আমরা এখানে এখন কি করব, এটাকে এই দেখেন একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্ব কিন্তু অনেক। তো এই দূরত্বটাকে আমরা কি করতে চাচ্ছি, কমাতে চাচ্ছি, যে একটু স্পেসটা কম থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে এইভাবে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এই দেখেন এই অপশনটাতে যাব, লাইন স্পেসিং। লাইন স্পেসিংয়ে গেলে আমরা দেখেন এই নিচে পাবেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার অনেকটাই কমে গেছে স্পেস, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এর ওয়ানের মাঝখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন একেবারেই কমে যাবে, স্পেসটা একেবারেই কমে যাবে। ওকে, এখন আমাদের যেহেতু এটা অনেকটা জুম হয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ যদি জুম আউট করি এটা অনেক ছোট হয়ে যাবে এবং কি স্পেসগুলো অনেক কম দেখা যাবে। ওকে, এটা সর্বনিম্ন স্পেস আমরা করে ফেলছি। তো এখন আমরা কিন্তু কিছুক্ষণ আগে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার দেখছি, এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা স্পেস সহ লেফট থেকে রাইট পর্যন্ত পেজ কালার হবে, যতটুকু লেখা আছে ততটুকু। দেখেন একটু পার্থক্যটা, আমরা যদি এটাকে সিলেকশন করে আমরা কি করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারে এখানে যদি যাই তাহলে দেখেন এখন কিন্তু কী পরিবর্তন লক্ষ্য করতে পারছেন, এটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার। সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু লেখার নিচেরটুকু কালার ছিল, কিন্তু স্পেস কালার ছিল না, বা এই লেখা সোজাসুজি পুরো বাকিটুকু পেজও কালার ছিল না। এখন কিন্তু এই লেখা সোজাসুজি বাম থেকে ডান পর্যন্ত যে যতটুকু জায়গা আছে, পেজ আছে, অতটুকু সম্পূর্ণ কালার হয়ে গেছে, এবং কি এটা কিন্তু আমরা স্পেস সহ কালার করতে পারছি। আর তখন কিন্তু স্পেস কালার হয়েছিল না, শুধু ফন্টের নিচেটুকু কালার হয়েছিল। তো আমরা এটাকে যদি এখন কালারটা তুলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এভাবে সিলেকশন করে নো কালারে যেতে হবে, তাহলে কি হবে, আমাদের কালারটা উঠে যাবে। তো আমরা এখন এটা এর পরবর্তী স্টেপ যেটা আছে এটা হলো, দেখেন এখানে বর্ডার হিসাব বলা হয়েছে। তো আমরা এভাবে সিলেকশন করব, যদি আমরা অল বর্ডার দিই, এখানে দেখেন বটম বর্ডার আছে, ফার্স্ট থেকে যাচ্ছি আমরা বটম বর্ডার, বটম মানে হলো নিচে, নিচে বর্ডার হবে। তো আমরা এর পরবর্তী টপ বর্ডার, টপ মানে উপরে বর্ডার হবে, এই লেখাটুকুর উপরে বর্ডার হবে। তো আমরা লেফট বর্ডার মানে বাম পাশে বর্ডার হবে, এবং রাইট বর্ডার এটা হলো ডান পাশে বর্ডার হবে। তো দেখেন আমরা কিন্তু একটা বর্ডারের ভিতরে কিন্তু এখন লেখাটি করে দিলাম, আটকিয়ে দিলাম। তো আমরা এই বর্ডারটা যদি তুলতে চাই তাহলে কী করবো, সিলেকশন করার পর আমরা যে কাজটা করব, এই আইকনে গিয়ে আমরা কি করব, নো বর্ডার দিয়ে দেবো। নো বর্ডার দিলে দেখেন উঠে গেছে। দেখো তখন কিন্তু একটা বর্ডারের ভিতরে মানে এই 5টা সেন্টেন্স ছিল। এখন আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সকে পৃথক পৃথকভাবে বর্ডার করতে পারি। দেখেন যদি আমরা অল বর্ডারে দিই, সিলেকশন করার পর অল বর্ডারে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা কি সেন্টেন্সকে পৃথক পৃথক বর্ডার দেখতে পাচ্ছি। তাহলে নো বর্ডার দিলে আবার উঠে যাবে। এখন আউটসাইড বর্ডার দিলে কিন্তু আপনার ওই যে আমরা পৃথক পৃথক যে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার এগুলো নেওয়া হয়েছে, এগুলো করতে হবে না। আপনি যদি আউটসাইড বর্ডার দেন তাহলে কিন্তু অটো হয়ে যাবে। বিষয়টা মজার না, অনেক মজার না। ওকে, তাহলে দেখেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এরকমভাবে
এখান থেকে বর্ডার, হরিজেন্টাল বর্ডার, বিভিন্ন বর্ডারগুলো এখান থেকে করে নিতে পারবো, হ্যাঁ, ভার্টিক্যাল বর্ডারগুলো করে নিতে পারবো, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু আমরা এই বর্ডারের সম্পূর্ণ অংশ কাটবো এবং এই ড্র টেবিল এগুলো আমরা কিন্তু আর একটু বিস্তারিত ইনসার্টে পড়বো। ড্র টেবিল, ইরেজার টেবিল ওগুলো পড়বো, তো বিস্তারিত ওখানে আরও বেশি বলতে পারবো। তো যাই হোক, আমরা এখান থেকে একটু এদিকে যাই, যেহেতু ভিডিওটা একটু লেন্থলি হয়ে গেছে, প্রায় 20 মিনিট চলে গেছে। তো আমরা একটু এখন যদি শিখতে চান তাহলে একটু সময় নিয়ে শিখতে হবে ভাই, পার্ট একটু সময় নিয়ে শিখতে হবে, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না আশা করি। তো আমরা এখন এটাকে যদি তুলতে চাই তাহলে এখানে কি নো বর্ডার দিয়ে দিচ্ছি, নো বর্ডার দিলে উঠে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখেন এইখান থেকে কিন্তু ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারি। দেখেন আমি আগেই বলছিলাম যে এগুলো হলো ফন্ট, বিভিন্ন ফন্ট, ইংরেজি ফন্ট, বাংলা ফন্ট, বিভিন্ন ফন্ট এখানে রয়েছে। আপনি যে ফন্টটা আপনি ইউজ করতে চান সেই ফন্টের উপরে ক্লিক করবেন। আমি টাইমস নিউ রোমানি রেখে দিলাম এবং এটা হলো ফন্ট সাইজ। এই আইকনে ঢুকে আপনারা কিন্তু ফন্ট ছোটো বড়ো করে নিতে পারবেন, কেমন আপনার যেটা ভালো লাগে। তো আমি 16 দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে দেখেন ছোট বড় করতে পারি, কিন্তু আমরা এই আইকনের ভিতরে ঢুকেও কিন্তু ছোট বড় করতে পারি। অবলিকে বড় আয় ক্লিক করলে 2 করে বাড়ে, আর ফন্ট সাইজ এবং কি ছোটোটা ক্লিক করলে 2 করে কমতেছে। দেখতে পাচ্ছেন এখানে 14 ছিল, এই 12 হইলো, এই 10 হইলো, 11 হলো, হ্যাঁ, এরকমভাবে করতে থাকে। তাহলে আমরা কিন্তু ছোটো বড় এখান থেকে করতে পারি ফন্ট সাইজটা। তো আমরা আর কি ভিতরে ঢুকতে হয় না আইকনের ভিতরে। তো আমরা এরপরে দেখি আমরা নাম্বারিং করি। দেখেন আমরা এই যে নাম্বারিং, আমরা অনেক সময় 1 2 3 নাম্বারিং করতে হয়, বা এই যে যেমন আমরা যদি বুলেট দিতে চাই, বুলেট, টিক মার্কস দিতে চাই, টিক মার্কস, তাহলে এটা আমরা এখানে বুলেট রেখে দিলাম। দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের কী হলো, বুলেট হয়ে গেল, মার্কিং হয়ে গেল, নাম্বার সিস্টেম, ঠিক আছে। তো আমরা যে কাজটা করবো, এটাকে আমি বুলেট রাখতে চাচ্ছি না, মূলত বুলেট না রেখে আমি 1 2 3 এরকমভাবে রাখতে চাচ্ছি। দেখছেন পরিবর্তন ঘটে গেছে, হ্যাঁ। তো এখন আমরা এই 1 2 3 রাখতে চাচ্ছি না, রাখতে চাচ্ছি যে রোমান হয়ে গেছে। ওকে, তো এরকমভাবে আমরা কিন্তু ABC এরকমভাবে মার্কিং করতে পারবো, নাম্বারিং করতে পারবো। ওকে, তাহলে আমরা এরকমভাবে করে নিব এগুলো থেকে আমাদের নাম্বারিং। আমার যদি এখন নাম্বার প্রয়োজন না পড়ে তাহলে নান দিয়ে দিব। নান মানে কি, নেগেটিভ শব্দ, মানে প্রয়োজন নাই, ঠিক আছে বিষয়টা। তাহলে নান দিয়ে দিলে আমার আবার নাম্বারিংগুলো উঠে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখন এটাও শিখলাম। আবার এই যে দেখেন এখানে যে এটা আছে, এটা হলো ট্যাবের কাজ করে, অনেকটা ট্যাবের কাজ করে, ট্যাব সিস্টেম কাজ করে। দেখেন ট্যাব দিলে একটু দূরে যায় না। ক খ আমরা যে MCQ কোশ্চেনের মধ্যে ক খ আমরা যে নাম্বারিং করি, ক খ গ গ, তো সেক্ষেত্রে ওই আমরা একটু দূরে দেখতে পাই, আর স্পেস দিতে অল্প সময় যায়। তো আরেকটা কাজে ব্যবহার করা হয় এটা, যেমন সাব টাইটেল হিসাবে। মনে করেন যে এখানে লেখলেন আপনার এরকম লেখলেন, একটু এটাকে আমরা একটু কপি করে কাট করে রেখে দিই। আমি যেমন লিখলাম সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট। মনে করেন এখানে নিচে লিখলাম যে MS, হ্যাঁ, MS ওয়ার্ড, WORD ওয়ার্ড, MS এক্সেল। তো এরকমভাবে মনে করেন এটি হলো আমার সাবটাইটেল, মানে আমরা এটাকে একটু স্পেসটা আবার কমাই নিচ্ছি। কমাই নেওয়ার পরে আমরা মনে করেন যে এখানে এটাকে সাব হিসাবে রাখবো। সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে সিলেকশন করে কিন্তু আমরা একটু এদিকে দিতে পারবো। দেখেন এটা সাব হিসাবে আমি এটাকে একটু ভিতরে এবার থাকে না, মূলত এটা যদি হেডিংস হয় আমার, মনে করেন এটা একটু বোল্ড করে দেন, বোল্ড করে দিয়ে দেখেন এটা হলো আপনার হেডিংস। এখন মেইন আর কি সাব টাইটেল, আর এটা হলো সাব টাইটেলগুলো এরকমভাবে লেখা হয়, তাই না। তো আমরা এখানে এভাবে নিতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই পরিবর্তনটা বুঝতে পারছেন। ওকে, তো আমরা পূর্বের যে বাক্যটি আমরা কাট করে রেখেছিলাম এখন এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল বি চলে আসলো। এখন আমরা এইটুকুকে যদি নিচে পিছনের এই সাইনটা যদি আমরা দিতে চাই এটা, তাহলে দেখেন এরকমভাবে একটা চিহ্ন আসে। এই চিহ্নটা কাটতে চাইলেও অনেক সময় কাটে না, মানে এরকম হয় একটা চিহ্ন থেকেই যায়। তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন এই যে কাটতে চাচ্ছেন, কাটে না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আবার এই চিহ্নের মধ্যে ক্লিক করবেন, উঠে যাবে। ওকে, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার বেগে যাচ্ছি। বেগে যাওয়ার পর এখন আমরা যে কাজটা করবো, দেখেন ইন প্যারাগ্রাফ অপশন আমাদের শেষ, অর্থাৎ আমাদের হলো ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফ। তো আমরা এখন যাচ্ছি হলো স্টাইলিশে আমরা সিলেকশন করে আমরা কিন্তু অনেকগুলো স্টাইলে পরিবর্তন লক্ষ্য করতে পারবো। এখানে যে লেখাগুলোর স্টাইলিশ পরিবর্তন হচ্ছে, কেমন স্টাইলিশ পরিবর্তন হচ্ছে। তো আমরা এখান থেকে স্টাইলিশ পরিবর্তন করে নিতে পারবো সুন্দর করে। আপনারা এখান থেকে একটু কষ্ট করে এগুলো পরিবর্তন করে দেখবেন, কেমন। তাহলে আমরা এখন যাচ্ছি চেঞ্জ স্টাইলিশ। এখানেও কিন্তু আপনারা বিভিন্ন কালার, ফন্ট এবং স্টাইলিশগুলো এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এখান থেকে একটু পরিবর্তন করে নেবেন, যেহেতু আমাদের ভিডিওটা লেন্থলি হয়ে যাচ্ছে।
তো আমরা 30 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। এখন আমরা যে বিষয়টা করতে যাচ্ছি সেটা একটু লিখতে হবে। তো আমরা একটু একটা পেজ থেকে কিছু লিখি, লেখার পর আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করে দেখাবো। যেমন আমি যদি লিখি I looked up from my typewriter typewriter one late after afternoon little startlet a boy। মানে বিষয়টা হচ্ছে আমি যেটা আপনাদের বোঝাইতে চাচ্ছি এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কীভাবে করে সেটা বোঝাতে চাচ্ছি। এখন এটাকে আমরা টাইমস নিউ মানে নিয়ে নিলাম এবং এখান থেকে কেসটা একটু পরিবর্তন করার চেষ্টা করি। তো আমাদের ইনো স্টাইলিশে যেহেতু আছে তাহলে স্টাইলিশগুলো এখান থেকে সরিয়ে দিতে হবে। তো আমরা পূর্বের অবস্থায় কন্ট্রোল জেড নর্মালে চলে যাই। নর্মালে আমরা পূর্বে কন্ট্রোল জেড দিয়ে আমরা নর্মালে চলে যাচ্ছি। তো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো থেকে আমরা ফাইন্ড করব। মনে করেন ইজ কত জায়গায় আছে এটা আমি বের করতে চাচ্ছি, তাহলে এই যে ফাইন্ড অপশনে যাব। ফাইন্ড অপশনে গেলে এই যে ফাইন্ড আছে এই ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে ড্যাশবোর্ড চলে আসছে। যে এখানে বলতেছে ফাইন্ড হোয়াট, কি খুঁজতে চাচ্ছ। তো আপনি চাচ্ছি যে আমি এখানে ইজ খুঁজবো, ইজ কত জায়গায় আছে, মানে এই যে আমাদের যে লেখাটা এই লেখাগুলোর মধ্যে ইজ কত কত জায়গায় আছে এটা আমি খুঁজতে চাচ্ছি। তাহলে ফাইন্ডে যাব। ফাইন্ডে গিয়ে আমরা এখানে কি করব, ইজ লিখব। ইজ লেখার সঙ্গে সঙ্গে ফাইন্ড নেক্সট দিব। দেখেন যেখানে যে ইজ আছে সেখানে কিন্তু আমার কার্সারটা ধরছে, দেখছেন। ওকে, যখন এই যে খোঁজা শেষ হয়ে গেছে, ওয়ার্ড হ্যাজ ফিনিশড সার্চিং, এই ওয়ার্ডটাকে আমি সার্চ করে শেষ করেছি। দ্য সিলেকশন, যতটুকু আমি সিলেকশন ছিল। ডু ইউ ওয়ান্ট টু সার্চ দ্য রিমাইন্ডার অফ দ্য ডকুমেন্ট, এই ডকুমেন্টে যেটা চাইছেন, যেটা সার্চ করে বের করতে বলছেন, এটা সার্চ করে শেষ হয়ে গেছে এই ডকুমেন্ট থেকে। ওকে, তো এখন আমি যদি অন্যটা খুঁজতে চাই তাহলে অন্যটাও আসবে। যেমন আমি যদি এখানে বলি যে অফ কত জায়গায় আছে, সাপোজ অফ, তাহলে সেক্ষেত্রে ফাইন্ড নেক্সট দিলে এই দেখেন অফগুলোতে ধরতেছে। এখন দেখেন পূর্বের নেই, বলতেছে যে শেষ হয়ে গেছে খুঁজে। তো আমরা এরকমভাবে কিন্তু আমাদের কি করতে পারবো, সার্চিং করতে পারবো। এখন এটা আমরা ফাইন্ড করলাম। এখন যদি আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে চাই, এখন মনে করেন আপনি কোনো ক্রমে ইজের জায়গায় মনে করেন যে আর দিবেন বা অফের জায়গায় ইন দিবেন, তাহলে দেন অফ যেখানে আছে এখানে লিখলেন ফাইন্ড হোয়াট, কি খুঁজতে চাচ্ছ, অফ খুঁজতে চাচ্ছি, অফ খুঁজতে চাচ্ছেন, ঠিক আছে। অন অফটা পরিবর্তন করে কি করবেন, রিপ্লেস, এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা কথা আছে, রিপ্লেস মানে কি পরিবর্তন করা, আমরা রিপ্লেস করি না, তো এই রিপ্লেস মানে পরিবর্তন করা। এখন পরিবর্তন করে অফটাকে পরিবর্তন করে আপনি কি দিতে চাচ্ছেন, ধরেন মনে করেন ইন দিতে চাচ্ছেন, তাহলে ইন দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন যেখানে এখানে রিপ্লেস অলে দিতে হবে। যেখানে রিপ্লেস অলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আমাদের সব জায়গায় যেগুলোতে আমার কি ছিল, অফ ছিল, সেখানে কি হয়ে গেছে, ইন হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি হয়ে গেছে, ইন হয়ে গেছে। তাহলে আমরা এই যে এক ক্লিকে আমরা কিন্তু ফাইন্ড অনেক তথ্যকে আমরা খুঁজতে পারি এবং কি অনেক তথ্যকে পরিবর্তন করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগলো। আর আমরা দেখেন এখান থেকে কিন্তু আরেকটা অপশন আছে সিলেক্ট, তো আমরা কিন্তু এইভাবে সিলেকশন করছি টেক করে, আবার কন্ট্রোল এ দিয়েও সিলেকশন করছি, কিন্তু এখানে দেখেন সিলেকশন একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট অল দিলেও কিন্তু আমাদের এখানে সিলেকশনটা হয়ে যায়। যাই হোক, আমাদের ভাবছিলাম যে এটা অন্য অপশন, তাহলে দেখলাম যে একটা অপশন বাকি আছে, তো আমরা এই অপশনটা দেখে নিলাম। তো আমরা আমাদের যে পারফেক্ট জব কেয়ার, এখানে কিন্তু আসলেও আমরা মূলত যে বেসিক কম্পিউটার বেসিক, এর পাশাপাশি আমাদের শর্ট হ্যান্ড, রিটেন, এমসিকিউ, মানে অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের যে জবগুলো রয়েছে এই মন্ত্রণালয়ের জবগুলো প্রস্তুতি নেওয়া হয়, পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়। অর্থাৎ এখানে আমাদের বেসিক ক্লাসগুলো যারা করে অনেক স্ট্রং হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। অর্থাৎ আমরা কীভাবে 20-20 বাংলা ইংরেজি তুলতে পারবে, এবং শর্ট হ্যান্ডের জন্য 25 এবং 30 লাগে, বাংলায় 25 ইংরেজি 30, এরকম গতিগুলো আমরা এখানে প্র্যাকটিস করে আমরা এখানে তুলি। তো আমরা এখানে চাচ্ছি যে একটা অপারেটর যদি তৈরি হয়, দক্ষ অপারেটর হোক। আমরা চাচ্ছি না যে আসলে নর্মাল কাজ শিখেই তারা একটা কর্মক্ষেত্রে ঢুকুক। আমরা আসলে একটু জেড সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি এবং আমরা অনেক হেল্পফুল। আমাদের এখান থেকে যারা অপারেটর গ্রুপ বের হয়ে যাচ্ছে তারা অনেক
ভালো কাজ পারে, অনেক জায়গায় সুনাম অর্জন করেছে। সো আপনারা কিন্তু এই যে পারফেক্ট জব কেয়ার গাজীপুর ভাওয়াল কলেজের বিপরীত পাশে আপনারা কিন্তু যে কেউ বেসিক কন, শর্ট হ্যান্ড কন, মন্ত্রণালয়ের জবগুলোর জন্য প্রস্তুতি নেবেন এরকম আশা করতেছেন যে 10 থেকে 20তম গ্রেডের যে জবগুলো রয়েছে এটা প্রতি সপ্তাহে কিন্তু সার্কুলার পড়ছে। তো এগুলো জব নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন নিচের দেওয়ার ডিসক্রিপশন নাম্বারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।